প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা, জন্ম হচ্ছে সংবাদের। দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী থাকছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন প্রথিতযশা সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন লেখক, সাংবাদিক এবং পরিবেশবিদ মাহফুজুল্লাহ এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। যেই বিষয়টি নিয়ে শুরু করতে চাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী। অতএব প্রথমে একটু সেই বিষয়টি নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্র চর্চা কতটা হচ্ছে এবং আসলে পৌঁছানো যাচ্ছে কিনা নতুন প্রজন্মের কাছে, রবীন্দ্রনাথ ঠাকুর কতটা পৌঁছাচ্ছে? শ্যামল দত্ত। দেখুন, রবীন্দ্র জন্ম জয়ন্তী বা তার মৃত্যুবার্ষিকী আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে আসলে নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ, আমি মনে করি এটা কোনো প্রজন্মের বিষয় না। বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ আসলে আমাদের জীবনে কতখানি প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক না। আমি নিজে দেখি যে আমার নিজের জীবনটা যদি আমি এর সঙ্গে বিশ্লেষণ করি, যে আমার জীবনে রবীন্দ্রনাথ এখনও অত্যন্ত প্রাসঙ্গিক। আমার গান শোনা, আমার তার গল্প, রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন অবশ্য যে তার একটা সময় হয়তো কোনো কিছুই থাকবে না, কিন্তু তার গান কিন্তু থাকবে। যতদিন বাঙালি আছে ততদিন তার গান বেঁচে থাকবে। যারা রবীন্দ্রনাথকে পড়ছে তাদের জীবনে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, সেজন্যই আসলে প্রশ্ন না। আমি বলছি নতুন প্রজন্মের কথা বলছেন, যে নতুন প্রজন্ম আসলে কিছুই পড়ছে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তো আমাদের পাঠভ্যাসটা গড়ে উঠেছে নানা রকম চড়াই উত্তরের মধ্যে দিয়ে। একটা সময় দস্যু বর্ণর পড়তাম, কখনো শরৎচন্দ্র পড়েছি, কিংবা ফাল্গুনী মুখোপাধ্যায় পড়েছে। আমি মনে না এখনকার এই নামগুলো পরিচিত কিনা। তারপরে এসে বিভূতিভূষণ পড়েছি, তারপরে এসে হঠাৎ রবীন্দ্রনাথ পড়ার পরে তখন আর কিছুই ভালো লাগছে না। তারপরে আছে এরপরে টলস্টয় পড়া শুরু করেছে। আনা কারেন্টের পরে আমি 4 দিন ঘুমাতে পারিনি। তো এইভাবে পাঠটা একটা জায়গা থেকে জায়গায় গিয়েছে। আজকাল আমি কাউকে বিশ্বাস করেন, আমি বিসিএস এর ভাইভা ফুটে থাকি ইদানিং, আমি যখন বুঝি করি গত 3 মাস একটা কি বই পড়েছে, নাম বলো তো। সবাই বলে একটা বই, কি নাম জানেন? কারাগারের রোজ নামচা পড়েছি বঙ্গবন্ধু। এটা আসলে উদ্দেশ্যমূলক একটি বলা উত্তরটা, সে তার পাঠভ্যাসের মধ্যে কিন্তু এটা নাই। ওই কোনো কারণে জিজ্ঞেস করতে পারে ওই বঙ্গবন্ধু পড়ছো কিনা, এই কারণে এটি বলা। সো মানে আমাদের সামগ্রিকভাবে পাঠের চর্চাটার কোনো ইয়ে নেই। সেখানে রবীন্দ্রনাথও নেই, অনেক কিছুই নেই। আপনি বলেন নজরুলের একটা বই পড়েছেন কিনা, কেউ বলতে পারবে না। সো এই জায়গাতে আমি মনে করি এখনো পর্যন্ত যদি আমাদের জীবন চর্চা, জীবন বোধ, সাহিত্য বোধ ইত্যাদি নিয়ে আমরা কথা বলি, তাহলে এখনো রবীন্দ্রনাথকে পড়তে হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা ইদানিং রবীন্দ্রনাথ দিয়ে নানা রকমের আবার ইয়েও চলছে। যেমন ধরেন একজন রবীন্দ্রসঙ্গীতকে একটু আধুনিক করে গাওয়ার একটা প্রবণতা আছে। কিছুদিন আগে ভারতের একটি চ্যানেলে গানের স্টার জলসাতে একটা সিরিজ হলো। সিরিজটার নাম হচ্ছে গানের ওপারে। সেখানে সিরিজটা খুব ইন্টারেস্টিং, আমি একটু করে বলি, নাহলে এটা খুব মজা পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে যে রবীন্দ্রনাথ, আপনি যে প্রশ্নটি করলেন, এটি যে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে, তারা শুনছে না, পড়ছে না। সো কী করতে হবে? রবীন্দ্রসঙ্গীতকে আধুনিক যন্ত্রসঙ্গীতের সঙ্গে গাইতে হবে। এটার পক্ষে একটা গ্রুপ, আরেকটা হচ্ছে না, রবীন্দ্রনাথকে কিছুই করা যাবে না, রবীন্দ্রনাথের মধ্যে থাকবে। এই দুটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব, এবং তার মধ্যে একজন শুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের পক্ষে, আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথকে আধুনিকায়নের পক্ষে। এই দুই পরিবারের দ্বন্দ্ব, দুই বিশ্বাসের দ্বন্দ্ব, দুই ধরনের আদর্শের দ্বন্দ্ব নিয়ে পুরো একটা সিরিজ। এবং সেখানে শেষ পর্যন্ত কিন্তু আমি দেখলাম যে জয় হলো যে না, রবীন্দ্রনাথের মতোই থাকুক। নতুন প্রজন্ম তারা যখন দেখবে যে আসলে রবীন্দ্রনাথ শুনতে হয়, রবীন্দ্রনাথ পড়তে হয়, রবীন্দ্রনাথকে গাইতে হয়, তখন আসবেই, এই প্রজন্ম আসবে। ইদানিং একজন নতুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী খুব ইয়াংদের মধ্যে খুব পপুলার, তার নাম সোমলতা, হ্যাঁ, ভারতের। এবং সম্প্রতি আমি তার গান শোনার একটা সুযোগ হয়েছে, চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি গাইছিলেন। তা আমরা অনেক ভাবছিলাম, তিনি গান পুরো তার অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে একেবারে খালি গলায় 2টি গান গাইলেন। তখনই উনি বুঝিয়ে দিলেন যে রবীন্দ্রনাথের আসল শুদ্ধ সঙ্গীতটিও কিন্তু তার আয়ত্তে আছে। এটাই কিন্তু আসল কথা। রবীন্দ্রনাথের মতোই রবীন্দ্রনাথ আমাদের জীবনে, মানে জীবনের বিভিন্ন সংকটে, বিভিন্ন রকমের উত্থান পতনে
অনেক ধরনের আবেদন রেখেছে। যার কারণেই আপনি বলছেন যে রবীন্দ্রনাথ আপনার জীবনে প্রাসঙ্গিক, বা যারা পড়ছি রবীন্দ্রনাথকে তাদের জীবনে প্রাসঙ্গিক। কিন্তু যেই প্রশ্নটি ছিল জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছ থেকে একটু এভাবেই জানতে চাই যে নতুন প্রজন্মের কাছে তারা হয়তো নিজে থেকে শুরু না করলেও তাদের কাছে কি পৌঁছে দেওয়া যাচ্ছে? আমাদের শিক্ষার মাধ্যমের মধ্যেও তারা কতটা আছে? কারণ আমরা 3টি মাধ্যমে এখন আমাদের শিক্ষাকে দেখি, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা মাধ্যম। উচ্চবিত্তরা সাধারণভাবে একটু ইংরেজি মাধ্যমে যায়, বাংলা মাধ্যমে সাধারণরা যায়, এবং নিম্নবিত্ত যারা আছে তারা মাদ্রাসায় যায়, এরকম একটা ধারণা প্রচলিত। এটি হচ্ছে একটা ব্রডার পার্সপেক্টিভে একটা সাধারণ বাংলাদেশের সব শিক্ষা ব্যবস্থায় মাধ্যমে 11টি আছে। হ্যাঁ, এটি একদমই সাধারণভাবে বিশ্লেষণ। সব মাধ্যমে বা সব শ্রেণীর কাছে কি রবীন্দ্রনাথ পৌঁছাচ্ছে? না, আজকে তো যখন আমরা আলোচনা করছি তখন দিনের শেষে আজকে সারাটা দিন ধরেই তো রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। এখানে একটা বিষয় আমি প্রথম যেটা শুরুতে বলতে চাই সেটা হচ্ছে যে এই উপমহাদেশের 3টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, কিন্তু আপনি যদি তুলনামূলকভাবে বিচার করেন তাহলে দেখবেন বাংলাদেশে শ্রীলঙ্কা, ভারত, শ্রীলঙ্কাটা ওনার না, হ্যাঁ শ্রীলঙ্কাটা ওনার শিষ্য একজন, যিনি কিন্তু ওনার সুরে এবং ইয়েতে লেখা না, ওই সুরটি রবীন্দ্রনাথের মতো। এটি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এটি নিয়ে অনেক আছে। ওইটি রবীন্দ্রনাথেরই একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, তিনি শান্তিনিকেতনে থাকতেন, তার সুরের ঢংটি রবীন্দ্রনাথের মতো, ওই জন্য অনেকে ভুল করেন এটা। অনেক জায়গায় আমরা দেখছি অবশ্য বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা 3টি দেশ। জি মাহফুজুল্লাহ। হ্যাঁ, এবং সেখানে আমাদের এই অঞ্চলে রবীন্দ্রনাথ নিয়ে যে উৎসাহ, যে উদ্দীপনা বা যে ব্যাপক আলোচনা হয় সেটি কিন্তু আপনি ভারতবর্ষে সেভাবে দেখবেন না। এবং ভারতবর্ষের এমনকি স্বাধীনতা দিবসেও তাদের জাতীয় সঙ্গীত নিয়ে এই আলোচনাটা হয় না। এর অনেকগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যে আমাদের জীবনে যে পরিবর্তনগুলো এসছে, আপনি যে তরুণদের কথা বলছিলেন, যে শিক্ষার কথা বলেছিলেন, এই সমস্ত কিছুর সঙ্গে রবীন্দ্রনাথের শিক্ষা আমরা মেলাতে পারছি কিনা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর একটা বিষয় হচ্ছে যে রবীন্দ্রনাথ কখনো স্রোতের পক্ষে চলেছেন, কখনো স্রোতের বিরুদ্ধে চলেছেন। এটি রবীন্দ্রনাথের তার কর্মকাণ্ডের একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে, বিশেষ করে গানের মধ্যে প্রেম আছে, পূজা আছে, প্রকৃতি আছে, নিবেদন আছে, অনেক কিছু আছে। এখন আপনি আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এটি হয়তো খুব স্বাভাবিক বিষয়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের চরিত্রের মধ্যে আপনি মুসলমান চরিত্র পাবেন না, যেটা শেক্সপিয়ার ক্ষেত্র প্রযোজ্য, শরৎচন্দ্রের ক্ষেত্র প্রযোজ্য, বঙ্কিমের ক্ষেত্র। এটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে যেই সমাজ, যেই বলয়ের মধ্যে তিনি বেড়ে উঠেছেন সেখানে তার আশেপাশে যেহেতু ওই নামগুলি ছিল, ওই ধর্মাবলম্বীরা ছিল, সেই জন্যই সেগুলো তার লেখায় প্রকাশিত হয়েছে। আমি যদি লিখি হয়তো আমার লেখার মধ্যেও শুধু মুসলমান চরিত্রের নামগুলোই সামনে আসবে, এইটা একটা বিষয়। কিন্তু এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে আমরা কিভাবে দেখব। যদি আজকে তরুণদের ক্ষেত্রে এই প্রসঙ্গটা আসে, তাহলে তরুণদের জীবনে যে পরিবর্তন এসছে, তরুণদের জীবনে যে গতি এসছে, আজকের টেকনোলজি কিন্তু একটা খুব বড় পরিবর্তন এনে দিয়েছে। সেটা গান শোনার কথাই বলেন, লেখাপড়া জানার কথাই বলেন, বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বলেন। যেমন রবীন্দ্রনাথের অধিকাংশ গান হচ্ছে পিয়ানো নির্ভর, পিয়ানোর যে সেটা নির্ভর। এখন সেই ক্ষেত্রে একজন আজকের যে তরুণ, সে কিন্তু পিয়ানোর স্পিডে চলে না, সে তার নিজের স্পিডে চলে। চলতে গিয়ে যেটা হয় সেটাকে ফিউশন করবার একটা চেষ্টা করছে। যে রবীন্দ্রনাথের সুর বা রবীন্দ্রনাথের কথা হয়তো তার কাছে অপছন্দের নয়, কিন্তু এর যে গতিটা তার কাছে অপছন্দের। আবার এর মধ্যে কিছু বাস্তবতাও আছে। যেমন ধরেন আমাদের মূল্যবোধের মধ্যেও পরিবর্তন আছে। রবীন্দ্রনাথের কথা আছে না, তৃণ ক্ষুদ্র অতি তারেও বক্ষে বাঁধি, মাতা বসুমতী কহিতেছেন যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এ স্বর্গমর্ত চরাচরে সবচেয়ে গভীর কথা, সবচেয়ে গভীর। এখন এই মূল্যবোধটাকে বা এই বিশ্বাসটাকে আপনি আজকে এখানে কি করে নিয়ে আসবেন, এইটা একটা খুব বড় প্রশ্ন। এবং আমার ধারণা আজকের যারা তরুণ তারা কিন্তু জিনিসটাকে ঠিক এইভাবে দেখে না। তাদের কাছে এই সম্পর্কগুলো প্রকৃতির সঙ্গে, জগতের সঙ্গে, জীবনের সঙ্গে, এমনকি সৃষ্টিকর্তার সঙ্গেও তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা ভিন্ন একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা নানান কথা বলার চেষ্টা করি, যেমন ধরেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলির প্রথম যে আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এখন এইটা আপনি বিভিন্ন রকমভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। এইটা আপনি আপনার নিজের ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে পারেন, এটা রবীন্দ্রনাথের বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করতে পারেন, এইটা সাধারণভাবে মানে আপনি ব্যাখ্যা করতে পারেন। সকল ধর্মের যে আপনার মূল কথা আছে সেটা দিয়ে
পদ্ধতিও আপনি ব্যাখ্যা করতে পারেন। এখন এই ব্যাখ্যাটা আজকের তরুণরা এইভাবে গ্রহণ করে কিনা সেটাও কিন্তু একটা খুব মানে ভেবে দেখবার বা ভাববার বিষয় আছে, কারণ তরুণদেরকে অন্য বিষয় কিন্তু এখন আকর্ষণ করে এক। আর ভাষাগত ক্ষেত্রেও আমার ধারণা যে ভাষাগত ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন এসছে। রবীন্দ্রনাথ যেই ভাষায় রবীন্দ্রনাথ বাংলা ভাষা নির্মাণ করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, বাংলা বানান সংস্কারের ব্যাপারে রবীন্দ্রনাথ উদ্যোগী হয়েছেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এগুলি সবই আছে। কিন্তু তারপরেও আজকের যে বাংলা ভাষা, যেমন ধরেন আপনি এটা একটা মানে অপ্রাসঙ্গিক উদাহরণ মনে হতে পারে, আপনি ধরেন হুমায়ুনের লেখা, হুমায়ুন আহমেদের লেখার যে ঢং, হুমায়ুন আহমেদের লেখার যে বাংলা আর রবীন্দ্রনাথের বাংলা দুটোকে যদি পাশাপাশি মেলান আপনি দেখবেন দুটো সম্পূর্ণ ভিন্ন স্টাইলের বাংলা। এখন হুমায়ুন আহমেদের বাংলা কিন্তু এখনকার তরুণদের কাছে অনেক প্রিয়, আর রবীন্দ্রনাথের বাংলা আমাদের কাছে অনেক প্রিয়, কারণ আমরা ওর মধ্য দিয়ে ওই শিক্ষার মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। এখন আমার শিক্ষার মধ্যে কি গতির অভাব ছিল, না এদের শিক্ষার মধ্যে গতি বেশি এখনকার তরুণদের মধ্যে? এইটা একটা মানে ভেবে দেখবার বিষয়, কারণ ভাষা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়, ভাষায় নতুন নতুন বিষয় আসে। রবীন্দ্রনাথ ভাষা নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, মানে তাহলে কি ভাষাও একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সময় তরুণদের কাছে বা নতুন প্রজন্মের কাছে? ভাষা গানের, রবীন্দ্রনাথের গানের কথা যদি বলেন বা গল্পের মধ্যে এক ধরনের অভিযোগ আছে তার গল্পগুলো সম্পর্কে, যে কিছু গল্প আছে যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে একটু কম বয়সী তারা মনে করেন যে এইটা এখন যদি ডাকঘর, যে ডাকঘরে জীবনের যে উপলব্ধির কথা আছে এইটা আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন, বা এই যে একটা ছোট্ট দর্শনের কথা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এখন এটা কার দর্শনের কথা আপনি বলছেন? এটি কি একটা ধরেন আজকে যে 22 বছরের একটা যুবক বা যুবতী মানুষ তার দর্শন, না আমার দর্শন? আমি সবারই দর্শন বলে মনে হয়, সবার দর্শন হতে পারে না, এমনই তো মনে হয় যেন সবারই তাই মনে হয়। হয় না, কেন হয় না জানেন? আমি বা শ্যামল আমরা আজকে জীবনের যেই পর্যায়টা পার হয়ে এসে বুঝেছি যে দি আদার সাইড ইজ গ্রিনার, আজকে কিন্তু ওরা এখনো সেটা বুঝতে পারে নাই। ওরা জীবনের সেই সংঘর্ষের মধ্যে, জীবনের সেই দ্বন্দ্বের মধ্যে, জীবনের সেই কর্মের মধ্যে তারা এখনো প্রবেশ করে না বলেই তারা ওই জিনিসটাকে ওইভাবে দেখতে পায় না। কেমন আবার তবুও তো স্বাভাবিকভাবে তাদের মনে হতেই পারে যে আমার কাছে যা আছে আমি যতটুকু পেয়েছি তার চেয়ে হয়তো ও যেটা পেয়েছে সেটা বেশি ভালো, সেটা বেশি সুন্দর, বেশি আকর্ষণীয়। কারণ এগুলো হয় কি সাহিত্যের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা হচ্ছে আপনি কোনো রকম অ্যাবসলিউট কোনো রকমের স্ট্যান্ডার্ড আপনি দাঁড় করাতে পারবেন না। আর রবীন্দ্রনাথের আমাদের প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের অনেকগুলো বিষয় আছে যেগুলো, যে এখন ধরেন রবীন্দ্রনাথ প্রকৃতি সম্পর্কে আমি খুব সাধারণ উদাহরণগুলো দিচ্ছি, যে আমাদের ছোট নদী চলে আঁকে ব্যাকে বৈশাখ মাসে তাই হাঁটু জল থাকে পার। এখন এই নদী কি আজকে আমার সন্তান বা শ্যামলের সন্তান এই নদী দেখেছে? আমি নিশ্চিত দেখে নাই, আমি দেখেছি, আমার একটা স্পষ্ট মনে আছে গ্রীষ্মকালে নদীর পানি শুকিয়ে যেত, গোমতী নদী এটা আমি দেখেছি, যে নদীটা হয়তো বর্ষাকালে খুবই উত্তাল। হয়তো প্রকৃতি মানে কতগুলো আপনি আসলে বাধা ধরা তুলে ধরছিলেন যার কারণে হয়তো বা এই পরিবর্তনগুলো এসেছে, যার ফলে এখনকার যারা তো আমি তরুণ কিন্তু আসলে প্রয়োজনীয়তা কতটা অনুভব করেন রবীন্দ্র চর্চার? আজকে কিন্তু একটা বিষয় একটু জানতে চাই, একটা বিরতিতেও যেতে হবে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। সুরটা কিন্তু আমি দেখেছি, সুর কিন্তু তাকে আকর্ষণ করে, সুরের একটা সর্বজনীনতা আছে। আর বিষয়বস্তু রবীন্দ্রনাথের সব লেখা যে তরুণদেরকে সমানভাবে আকর্ষণ করে তা না। একসময় মনে হতো যে ঘরে বাইরে বোধহয় খুব সাংঘাতিক রকমের বিপ্লবী উপন্যাস, তার বাইরেও আরও অনেক বিপ্লবী উপন্যাস, সে বিপ্লবী উপন্যাসের সংস্পর্শে এসছে, বিপ্লবী কর্মকাণ্ডের সংস্পর্শে এসছে। কাজে ওই তরুণটির মনে ঘরে বাইরেই শুধু একমাত্র প্রতীক না, এর বাইরে আরও কিছু প্রতীক সামনে চলে এসছে। কাজে এটা একটা স্বল্প আলোচনার মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ করা, বড় আলোচনায় যাওয়া যাবে না। কিন্তু আজকে রাষ্ট্রপতি একটি কথা বলেছেন, শ্যামল দত্ত, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনে বিরতিতে যাব। রাষ্ট্রপতি তিনি বলেছেন বর্তমান যে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ চলছে তার মোকাবেলায় রবীন্দ্রনাথ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। আসলে এই জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বা উগ্রবাদ মোকাবেলায় কিভাবে প্রাসঙ্গিক হচ্ছে একটু যদি ব্যাখ্যা করে দেন। না, এখানেই রবীন্দ্রনাথ তো নিজে একজন মানবতাবাদী এবং সেটি হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। তার সাহিত্য, তার সৃষ্টির মধ্যে মানবতাবাদের জয়গান গেয়েছেন তিনি, এবং সেটি হচ্ছে আজকের দিনের সবচেয়ে বেশি। আজকে যখন আমরা চিন্তাটাকে অনেক বেশি সংকীর্ণ করে নিচ্ছি তখন রবীন্দ্রনাথ হতে পারে আপনার আশ্রয়, রবীন্দ্রনাথ হতে পারে তখন আপনার জন্য একটি বড় সম্বল। সেই জায়গা থেকে তিনি দৃষ্টিভঙ্গি। আজকে দেখুন আমাদের ধর্মচর্চা সেটি এত বেশি প্রকট হয়ে যাচ্ছে জীবনে, সেখান থেকে সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে, সাম্প্রদায়িকতা থেকে তৈরি হচ্ছে মৌলবাদ, মৌলবাদ থেকে চলে যাচ্ছে জঙ্গিবাদ। এগুলো একটা চেইন এফেক্ট। ফলে আপনার মূল জায়গাটাতে যদি আপনি উদার মানবতাবাদী হন তখন কিন্তু এই পরের প্রক্রিয়াগুলো আর আপনি অনুসরণ করবেন না। এই উদার মানবতাবাদের শিক্ষা দেয় কিন্তু রবীন্দ্রনাথ।
আপনি তার গান, তার নাটক, আমি রবীন্দ্রনাথের কেউ এই জিনিসটি দেখেন, তার নাটক যে কি আধুনিক, তার নাটকের মধ্যে যে বিষয়গুলো আছে, কালকে একটি বিশ্লেষণ পড়ছিলাম, তিনি কত আগে বলেছেন যে নদীর মুখে কোনো বাঁধ দেওয়া যাবে না। নাটকে তিনি কত আগে তিনি উল্লেখ করেছেন আমাদের প্রবাহকে সবসময় বাধাহীনভাবে, তিনি প্রচন্ড বিজ্ঞান মনস্ক ছিলেন, অসম্ভব বিজ্ঞান মনস্ক। তার যে এই যে আমরা আজকে মাইক্রো ক্রেডিট বলছি, মাইক্রো ক্রেডিটের ধারণা তিনি কত আগে নিয়েছেন। আপনি যদি প্রতিশোরে যান এবং সেখানে তিনি যে কৃষি কাজের যে সমস্ত ইয়ে করেছেন, এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত কাজ করেছেন, এগুলো আসলে এই ছোট পরিবেশের, আর আমরা তো রবীন্দ্র বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যার সম্পর্কে অনেক কিছু সাধারণ বলা যায়। পাঠক হিসেবে যতটুকু দেখি, ছোট্ট একটা লাইন বলে শেষ করছি। আরেকটি হচ্ছে রবীন্দ্র চিত্রকলা। একটা আঁকিবুকি করতে গিয়ে তিনি যে অসাধারণ একটি চিত্রকলার সৃষ্টি করেছেন ধরন, এটি আলাদা একটি বিশ্লেষণের দাবি রাখে। এতগুলো রূপও আসলে আমাদের মধ্যে, সবার মধ্যে যদি পৌঁছায় তাহলেই হয়তো অনেক কিছু। এবং আপনি যে রাষ্ট্রপতির কথার যে ব্যাখ্যা দিচ্ছিলেন, সেখান থেকে আমরা পরের আরেকটি খবরের বিশ্লেষণেও যাব। যদি হয়তো রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করা যেত বা চেতনা ছড়িয়ে দেওয়া যেত, তাহলে হয়তো জঙ্গিবাদ এমন ভাবে একটা বাক্য বলে আপনি বিরতি যাওয়ার আগে যেটা শ্যামল বলছি, রবীন্দ্রনাথ ব্রাহ্ম ইয়েতে বিশ্বাসী ছিলেন, যেখানে অন্যান্য ধর্মের যে কিছু কিছু উগ্রতা থাকে, সেই উগ্রতাগুলি ওখানে ছিল না, নেই। যে কারণে এইটা একটা কিন্তু তার জীবন দর্শনকে প্রভাবিত করেছে অন্য মানুষের প্রতি সহনশীল হতে, অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হতে। এইটি তার মানে রবীন্দ্রনাথকে আপনি খুব সাধারণভাবে পড়ে উপলব্ধি করতে পারবেন, আবার যদি গভীরভাবে এর যে দর্শনটা আছে সেটাকে অনুধাবন করতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। এটি কষ্ট করে আর সহজেই হোক, এই দর্শনটা যদি আমাদের মধ্যে আসতো, তাহলে হয়তো এই যে কদিন পর পর জঙ্গি দমন অভিযান আমরা দেখছি, এটি হয়তো দেখতে হতো না। পরের আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে একটু কথা বলবো ঝিনাইদহের জঙ্গি দমন অভিযান আজকে শেষ হলো, সেই প্রসঙ্গেও একটু যাব, এবং ফ্রান্সের ইলেকশন নিয়েও একটু কথা বলতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, বিরতির পরে ফিরছি এই খবরগুলোর বিশ্লেষণ নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। বিরতির আগে যেমনটি বলছিলাম, ঝিনাইদহের জঙ্গি দমন অভিযান শেষ হয়েছে আজকে, সেটি নিয়ে একটু আপনাদের বিশ্লেষণ জানতে চাই। প্রথমেই জনাব মাহফুজুল্লাহ, আপনি যদি একটু বলেন যে সম্প্রতি বেশ কয়েকটি অভিযান আমরা দেখলাম এবং হয়তো সামনেও আরো অভিযান দেখব, বলা হচ্ছে যে জঙ্গিদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে বা জঙ্গিরা দুর্বল হয়ে যাচ্ছে, সাম্প্রতিক অভিযানগুলোতে এরকম কথা শুনছি। আসলে কোন কোন দিক থেকে জঙ্গিরা দুর্বল হচ্ছে বলে মনে করেন? না, যদি পুলিশি অভিযানের এই যে কথা বলা হচ্ছে, এইটি যদি সত্য হয়, তাহলে জঙ্গিরা দুর্বল হচ্ছে এটা তো মনে করবো কোনো কারণ নাই। কারণ প্রায়শ জঙ্গিদের বিভিন্ন আস্তানায় পুলিশের অভিযান হচ্ছে। তার মানে কি? তার মানে জঙ্গিদের অনেক আস্তানা আছে সারা দেশ জুড়ে জড়ানো, হয়তো সবগুলো পুলিশের নিজস্ব হিসাবের মধ্যেও নাই। আজকে আবার একটা নতুন হিসাব দেখলাম, মানে নতুন তথ্য দেখলাম, বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনিদের, আত্মস্বীকৃত খুনিদের একজন জঙ্গিদেরকে সহায়তা দিচ্ছেন। তো তার মানে কি? তার মানে নতুন নতুনভাবে নতুন নতুন দিগন্ত এর বিকশিত হচ্ছে, নতুন নতুনভাবে এর সম্প্রসারণ ঘটছে। সেইখানে আমার একটাই শুধু প্রশ্ন, সেটা হচ্ছে যে শুধুমাত্র সামরিক কলাকৌশল বা এই ধরনের কলাকৌশল দিয়ে আমরা জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ওই যে আবার ফিরে যান, আপনি যদি প্রেসিডেন্টের কথায় ফিরে যান, সেখানে ফিরে গেলে আমাদের যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষা ছাড়া, সেই চেতনা ছাড়া আমরা এটা পারবো না। কারণ এই যে জঙ্গিদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা কিন্তু লজিক্যাল কিলিং, এইটি পৃথিবীতে বিভিন্ন সময় হয়ে এসছে। এই লজিক্যাল কিলিং মানে তাদের দিক থেকে লজিক্যাল কিলিং। তো কাজেই সেই লজিক্যাল কিলিংয়ে যদি আপনার মোকাবেলা করতে হয়, তাহলে আপনাকে একটা পাল্টা খুব শক্ত আর একটা লজিক দাঁড় করাতে হবে, যে লজিক দিয়ে আপনি বলবেন যে না, তোমার এই লজিক্যাল কিলিংটা কারেক্ট না। সেই কাজটাতে আমার মনে হয় যে আমাদের একটা ব্যত্যয় ঘটেছে বা ঘটছে, আমরা ঠিক সেই জায়গাতে যাচ্ছি না। আমরা একটা সফল হয়েছে, 2জন জঙ্গি মারা গেছে, পুলিশ দাবি করছে 2জনকে ধরেছে, কিছু বোমা আপনার বিস্ফোরিত হয়েছে, এইটা বলে আমরা জনমনে এক ধরনের শান্তি দিতে চাই। হ্যাঁ, এটি হয়তো ঠিক, এর ফলে জনমনে এক ধরনের স্বস্তি আসে, কিন্তু স্বস্তিটা কিন্তু স্থায়ী হয় না। কারণ আজকে একটা ঘটনা ঘটলো, আবার হয়তো দেখা যাবে 2 দিন পরে আবার একই ধরনের একটা ঘটনা, তখন কিন্তু উদ্বেগটা আরো আসে মানুষের মনে। গত 1 মাসে হামলার ঘটনা তো ঘটছে না। এখন আপনি পুলিশ যেভাবে ওদের উপরে জেনে গিয়ে ওদের উপরে করছে, তাতে তো ওদের কাউন্টার হামলার কোনো স্কোপটা নাই। কিন্তু গত 1 মাসে যতগুলো অভিযান পরিচালনা করেছে পুলিশ, সবগুলোর মধ্যে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় এই
ইয়েগুলো আছে, ক্যাম্পগুলো আছে বা কেন্দ্রগুলো আছে। তো তার মানে কি, তার মানে তাহলে অন্যান্য জায়গায়ও হয়তো আছে। এখন এইটি হতে থাকবে, এটা কিন্তু এটা এক ধরনের একটা ব্রিডিং প্রসেস, যে ব্রিডিং প্রসেসকে আপনি বন্ধ করতে হলে, এখন ধরেন আপনি যদি মশার যে মানে ব্রিডিং, এটাকে আপনি বন্ধ করেন কিভাবে? এটা কি শুধু ওষুধ দিয়ে বন্ধ হয়? শুধু ওষুধ দিয়ে বন্ধ হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরও অনেক কিছু দরকার হয়। তো কাজেই এইটাকে, এই যে আমি আপনাকে বললাম যে লজিক্যাল কিলিং, এইটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আপনাকে ওর চেয়ে একটা আরো বড় লজিক দিয়ে এটাকে বন্ধ। রবীন্দ্রনাথ বলেন, আপনি যে কোনো দর্শন, আমার জীবন দর্শন দিয়ে তো আমি এটাকে মোকাবেলা করতে পারি। কিন্তু যেই বিষয়টি আপনি বললেন সেটি নিয়ে একটু শ্যামল দত্তের কাছে যাই, যে র‍্যাব যেটি বলছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির এক আত্মীয়ের সাথে তাদের যোগাযোগ ছিল। আশুলিয়া থেকে দুজন আজকে গতকাল গ্রেপ্তার হয়েছে রাতে। তাদের দুজনের সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির সম্পর্ক ছিল এবং তিনি গোলা বারুদ সরবরাহ করবেন ওই দুজনকে, মানে তাদেরকে আর কি, সেই বিষয়ে র‍্যাব জানাচ্ছিল। এটি কেমন মাত্রা যোগ করে এই জঙ্গি ঘটনায়? আমি একটু ভিন্নভাবে দেখছি বিষয়টাকে। এখানে সাম্প্রতিক সময়ের আমি যদি কয়েকটা ঘটনা বলি, সীতাকুণ্ড, মিরসরাই, সিলেট, মৌলভীবাজার এবং চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই কটি ঘটনার যদি বিশ্লেষণ দেখেন, আমি একটা নতুন ডাইমেনশন দেখতে পাচ্ছি এর মধ্যে। সেটি হচ্ছে খুবই সাধারণ মানুষ পর্যায়ের লোকজন, যারা একেবারেই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করেন, এই ধরনের মানুষ কিন্তু এখন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা এতদিন যে ধারণা পেতাম উচ্চবিত্ত শিক্ষিত অনেকেই এর সাথে জড়িয়ে যাচ্ছে, মানে আমরা আসলে দুই ধরনের ধারণাই কিন্তু পেয়েছি। আবার একটা সময় মাদ্রাসা স্টুডেন্ট বা এই ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকেই আছে, কিন্তু তার বাইরেও যে এখন একটা একেবারে কমন পিপল, যেটিকে বলা হয় কমন পিপল, একেবারে সাধারণ অর্থে সাধারণ লোকজন, সেই টাইপের লোকজন। আপনি যদি সীতাকুণ্ড ফ্যামিলিটা দেখেন, কিংবা আপনি যদি সর্বশেষ ঝিনাইদহের ফ্যামিলিটা দেখেন, একেবারে আম জনতা বলতে যাদেরকে বলি, সেই ধরনের লোকজন এখন এসব। এবং এটা হচ্ছে একটা বিপদের দিক। আমি মনে করি এই লেভেলে যদি জঙ্গিবাদের চিন্তাটা ঢুকে যায়, তখন কিন্তু আপনি এটাকে মোকাবেলা করেন কিভাবে? ইটস ভেরি টাফ। তখন আপনাকে কমন পিপলকে ছুঁয়ে যায় এরকম কিছু একটা আপনার কাছে লাগবে। তো সেটি একটা বড় বিষয়। দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু সেইভাবে বিষয়টাকে দেখছি না। এখানে একটু আমি যদি, আপনার যেহেতু সবাই গণমাধ্যমের মানুষ, গণমাধ্যমে কি ধরনের ভূমিকা রাখতে পারে আমরা রাখছি কিনা? তো গণমাধ্যমের কাজ হচ্ছে ঘটনাটাকে তুলে ধরা, নিউজ দেয়া। গণমাধ্যম তার সমাজকে পরিবর্তনের কোনো কাজ করতে পারবে না, করতে হবে সরকারকে। আমাদের জাতীয় শিক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি চর্চা ইত্যাদি কিন্তু সমাজে কিছু প্রভাব রাখে এবং সমাজকে অনেক ধরনের পরিবর্তনের মধ্যে নিয়ে যায়। আমি যদি সেই বিষয়গুলো অ্যাড্রেস না করি, আমি তো উল্টো কাজটা করছি। যদি আমি বলি উল্টো কাজটা করছি কিভাবে, আমার শিক্ষা ব্যবস্থায় আমি কি পরিবর্তনগুলো আনলাম, আমি বরং উগ্রবাদের দিকে যাচ্ছি। আমাদের রাজনৈতিক ইয়েটা কি হচ্ছে, এফোর্টটা কি হচ্ছে, আমি বরং হেফাজতের সাথে কম্প্রোমাইজ করছি। তাহলে আমি একদিকে হেফাজতের সাথে কম্প্রোমাইজ করব, একদিকে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনবো, পাঠ্যপুস্তককে আরও বেশি মৌলবাদীদের দিকে নিয়ে যাব, আরেকদিকে আমি বলবো আমি জঙ্গিবাদ দমন করব। এটা কন্ট্রাডিক্টরি তো। সো এইখানে আমি মনে করি যে আমাদের সামগ্রিকভাবে একটি যদি কর্মসূচি না হয়, যেটি আমাদের সমাজের মধ্যে, যেটা মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে আমাদের উগ্রবাদিতা সমাজে যে উদারবাদ তৈরি করতে হলে রবীন্দ্রনাথের মতো মানুষ, কিন্তু রবীন্দ্রনাথই তো পাঠ্য পুস্তক থেকে চলে যাচ্ছেন, রবীন্দ্রনাথ বাদ পড়ে যাচ্ছে, সত্যেন সেন বাদ পড়ে যাচ্ছে, আমাদের হুমায়ুন আজাদ বাদ পড়ে যাচ্ছে আমাদের পাঠ্যপুস্তক থেকে, আমাদের শরৎচন্দ্র বাদ পড়ে যাচ্ছে। যেটি জনাব মাহফুজুল্লাহ বলছিলেন, কাউন্টার লজিক দেবার মতো জায়গাটি থেকেও আমরা সরে যাচ্ছি। উল্টো তো সেটা থেকে সরে গিয়ে আরো উগ্রবাদ। আমরা শুধু বাংলাদেশের ব্যাপারটা না, আমি কিন্তু একটু গ্লোবালি চিন্তা করি। গ্লোবালি চিন্তা করার মধ্যে সবচেয়ে আশার সংবাদ আজকে, সেটি হচ্ছে আমাদের ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোর বিজয়। কিন্তু আপনি যদি দেখেন, উগ্রবাদ জয়লাভ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, উগ্রবাদ জয়লাভ করছে ব্রিটেনে, কিন্তু ফ্রান্সে আমরা একটা আশার জায়গা দেখলাম যে মধ্যপন্থী একজন মানুষ, যিনি তার স্বল্প রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং তিনি একটা উদার নৈতিক ফিলোসফি দিয়ে জনগণের ইয়ে লাভ করলেন। এটা একটা ইতিবাচক সংবাদ, যেখানে সারা বিশ্ব জুড়ে উগ্রবাদের জয়লাভ। এবং আমাদের বাংলাদেশের মধ্যে যদি দেখি, আওয়ামী লীগের মতো একটি মধ্যপন্থী, আওয়ামী লীগকে অনেকেই বলে এটা ইটস এ সর্ট অফ সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টি, সে সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টিটি আস্তে আস্তে ডানপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে। আওয়ামী লীগের লোকজনের আচার আচরণ,
চিন্তা চেতনা এগুলো যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখবেন অনেক মৌলবাদের দিকে আস্তে আস্তে তারা যেন ইনভলভ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের অনেক ধরনের জন্মলগ্নে 49 থেকে যদি বিভিন্ন সময় ধাপে ধাপে যান অনেক ধরনের উত্থান পতন আছে। এটা জন্ম আওয়ামী লীগ, মুসলিম লীগ, তারপর মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ, কিন্তু সেই আওয়ামী লীগ এখন এসে প্রায় কিন্তু আওয়ামী মুসলিম লীগের মতোই আচরণ করছে। তো এখন সেই জায়গাতে আপনি সমাজ থেকে আপনি এই উগ্রবাদিতা দূর করবেন, জঙ্গিবাদ দূর করবেন, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। বিশ্বজুড়ে তার নানা কারণ আছে, এটা শুধু বাংলাদেশের একার সমস্যা না, কিন্তু বাংলাদেশের ভিতরেই শুধু ভৌগোলিক সীমারেখার মধ্যেই এই সমস্যার সমাধান নিহিত নেই, বৈশ্বিক সমস্যা। আপনি ফ্রান্সের নির্বাচনের বিষয়ে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতেই চাই, যে প্রধান দুই রাজনৈতিক ধারার বাইরে গিয়ে এই ইমানুয়েল ম্যাক্রন, তিনি আপনিও বলছিলেন মধ্যপন্থী নেতা, কিন্তু প্রধান দুই দল কেন তাদেরকে বর্জন করলো ফ্রান্সবাসী? যদি জনাব মাহফুজুল্লাহ আমি একটু আগে বিবিসির একটা বিশ্লেষণ আমি পড়ে আসছিলাম আপনাকে আসার সময়, সেখানে সোশ্যালিস্ট ওলাদ সরকার যেটি এর আগে ছিল এবং যার মন্ত্রী ছিলেন ইমানুয়েল ম্যাক্রো, তিনি দেখেছেন যে সোশ্যালিস্ট চিন্তা থেকেও কিন্তু সাধারণ মানুষ কোনো পাচ্ছে না, সমাধান পাচ্ছে না। অন্যদিকে মেরি লে পেন, যিনি উগ্রবাদী দক্ষিণপন্থী রাজনীতির কট্টর সমর্থক বা নেত্রী, তিনি তাকেও কিন্তু জনগণ পছন্দ করছে না। তার যে নানা রকম চিন্তা ভাবনা, মানে নেতিবাচক চিন্তা ভাবনা, ইউরোপ থেকে বেরিয়ে যাবে, ইসলাম ধর্ম বিরোধী তার অবস্থান, তারপরে এই আপনার ইমিগ্রান্ট বিরোধী অবস্থান, এটিও জনগণ পছন্দ করছে না। তো ফলে এর মাঝখানের অপশনটি বেছে নিয়েছেন খুবই কৌশলগতভাবে ইমানুয়েল ম্যাক্রো, বিকজ তিনি দেখেছেন ডান দিকে গিয়েও লাভ নেই, বাম দিকে থেকেও লাভ নেই। তিনি বাম দিক থেকে বামে ছিলেন, সেখান থেকে সরে এসে একটা মধ্যপন্থা বেছে নিয়েছেন, যেটি আসলে ফ্রান্সের জনগণ পছন্দ করেছে। এখান থেকে ফ্রান্সের এই রাজনীতি থেকে জনাব মাহফুজুল্লাহ, বাংলাদেশের রাজনীতিতে শেখার কিছু আছে কিনা? তার আগে শুধু একটা বাক্যে, ওই যে এর আগে জঙ্গিবাদের কথা উঠছিল তখন বললাম, আমি কিন্তু এই জন্যে, এই যে আপনি নতুন চিন্তার কথা বললাম, নতুন আলোচনার কথা বললাম, এই জন্য কিন্তু আমি আমাদের সুশীল সমাজ, আমাদের বুদ্ধিজীবী, এদেরকে আমি দায়ী করি। এখানে কিন্তু কোনো ঐক্যবদ্ধ কোনো উদ্যোগ নাই আমাদের যে এটাকে ঠেকানোর জন্য। আমরা পাকিস্তান আমলেও দেখেছি এই ধরনের যে কোনো সংকটে দলমত নির্বিশেষে আমাদের বুদ্ধিজীবী বা যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, এখন তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতেন, এখন কিন্তু সেই বিষয়টা নাই। এটার মধ্যে একটা খুব বড় রাজনৈতিক বিভাজন কিন্তু এই জিনিসটাকে ক্ষতিগ্রস্ত করছে। এবার ফ্রান্সের নির্বাচন আসি, দেখেন ফ্রান্সের নির্বাচন শুধু নয়, গত কয়েক মাসে ইউরোপে যে কয়েকটি নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনের একটা সংখ্যা ছিল যে যারা আপনার কি বলবো রাইটিস্ট, দক্ষিণপন্থী, তাদের একটা বিজয় হবে, এবং হতে হতে প্রায় ফসকে গিয়েছে তাদের বিজয়টা। তবে আবার এইটিও খুব অবাক করার মতন বিষয় যে ফ্রান্সের মতন রাষ্ট্র, যেটি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির স্লোগান দিয়ে যে ফরাসি বিপ্লব হয়েছে, সেখানে মেরি লে পেনের মতন প্রার্থী প্রায় 34% ভোট পেয়েছেন। ফ্রান্সের মানুষের 34% মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু একটা, হয়তো এই মুহূর্তে আজকে 2018 মানে আপনার 17 সালে হয়তো এটা একটু মনে হচ্ছে, কিন্তু একটা আশঙ্কা কিন্তু আছে। আজকে পৃথিবী জুড়ে বিভিন্ন বিষয় আজকে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। গণতন্ত্র আজকে চ্যালেঞ্জের মুখে, সুশাসন আজকে চ্যালেঞ্জের মুখে, অর্থনীতি মানে আপনার চ্যালেঞ্জের মুখে, আপনার ডিফেন্স ইন্ডাস্ট্রি আজকে চ্যালেঞ্জের মুখে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন বহু কিছু আজকে চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মুখে মানুষ অনেকটা পেন্ডুলামের মতন একবার কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে। ধরেন যেই উত্তেজনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে ভোট দিয়েছিল, আজকে কিন্তু সেই উত্তেজনা নেই। এখন ইমানুয়েল ম্যাক্রোর ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ এটা হতে পারে যে এই মুহূর্তে ফ্রান্সের জনগণের কাছে মনে, কিন্তু ফ্রান্সে কিন্তু এই মুহূর্তে খুব বড় কোনো অর্থনৈতিক সংকট বা কর্মসংকট নাই, যদিও জার্মানি হচ্ছে সবচেয়ে উপরে, কারণ জার্মানিতে ওই রকম কোনো সংকটই নেই, কিন্তু ফ্রান্সে নাই। কিন্তু তারপরে তারা ওদিকে গেছে, তারা মনে করেছে যে আমার যে ঐতিহ্য আছে, আমি যদি এদিকে না থাকি তাহলে আমার ওই ঐতিহ্যটা বাইরের দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তবে এই জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে কয়েক মাস, যে ম্যাক্রো কিভাবে ফ্রান্সকে সামনের দিকে নিয়ে যান, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক একটা ব্যাপার আছে, এবং একই সঙ্গে ফ্রান্সে একটা হুমকি আছে। সেই হুমকিটা হচ্ছে যে আইএস বিরোধী একটা যে মানে সেটাকে ফ্রান্স কি করে মোকাবেলা করে, এবং ওই যে আপনার ইরাক, আফগানিস্তান, লিবিয়া এইসব সংকট সমাধানে ফ্রান্স কোন পর্যন্ত যায় সেটা দেখার মতো বিষয় আছে। কিছুদিন অপেক্ষা করতে হবে, কয়েক মাস অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা দেখবো যে সামনের দিনগুলোতে আসলে এই ফ্রান্সবাসীর এই সিদ্ধান্ত তাদের জন্য কেমন হয় এবং বিশ্বের জন্য কেমন
কেমন হয়, ইউরোপের জন্য কেমন হয়। অসংখ্য ধন্যবাদ শ্যামল দত্ত এবং মাহফুজুল্লাহ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।